3 মাসের স্থগিতাদেশ ছিল, সেই স্থগিতাদেশ থাকতে থাকতেই আপনার মনোনয়নটা নিশ্চিত হলো বা চূড়ান্ত হলো। বিএনপির মুক্তিযুদ্ধের ফেসটা এখন ফজলুর রহমান। অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন মনোনয়ন বঞ্চিতরা। চট্টগ্রামে তো প্রার্থী একজন সহ 2জন গুলিবিদ্ধই হলেন। 8 রাউন্ড 237টা নমিনেশনের 5% জায়গা যদি ধরেন তাহলে তো 12-13টা সিট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেই 3টা সিট থেকে দাঁড়িয়েছে। উনি সুস্থ থাকলে, উনি শুধু একটা চেয়ারে বসে থাকলে এইসব গন্ডগোলে কিছুই পাবে না। বিএনপি দখলবাজি, চাঁদাবাজি এগুলোতে লিপ্ত হয়ে গেছে, এগুলোতে বিএনপির একটা নেতিবাচক ইমেজ হয়েছে। জেল থেকে বেরিয়ে দেখেছে তার স্ত্রী ঠিক মতো সিরা কাপড় পরে থাকে, একটা শাড়ি নাই, তার সন্তানের অসুখ, সন্তানের চিকিৎসা করতে পারে না, হয়তো বা সে বাস স্ট্যান্ডে গিয়ে 10 টাকা চাঁদা তুলছে। এইটাকে যে মানুষ বড় করে দেখতেছে বা আপনারা বড় করে দেখতেছেন, যারা ব্যাংক দখল করছে তাদের ব্যাপারে বলেন না। এই জামাতে ইসলাম, জামাতে ইসলাম মানে জামার মধ্যে ইসলাম, মনের মধ্যে না। ধরেন জাকসু, রাকসু, ডাকসু, চাকসু এগুলোতে কেন হলো এরকম? তাহলে আজকে আমার যদি যৌবন থাকতো তাহলে 1 বছরের মধ্যে তারা ফল করত। এখন 1 বছরের মধ্যে ফল করবে কিনা জানি না, কিন্তু 2 বছরের মধ্যে ফল করবে তারা। সব মোল্লারা মিল্লা, সব ইসলামিক নামদারি দলগুলা মিলে 10% ভোট যদি পায় সেদিন, তখন তো আল্লাহ বিশ্বাস করতো না। এই জাসদের লোকটা এখন আইসাকে আল্লাহ ওলা হয়েছে এবং আমিরুল মুমিনিন হয়েছে। একটা সিটে দাঁড়ায় পাস করুক। সেই দলের সাথে আপনার দল জোট করেছে, ক্ষমতায় গিয়েছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, এখন সেই অভিযোগগুলো করলে এটা আওয়ামী লীগও গেছে 86 সনে। এগুলো আসলে এরকমটা হয়ে যায় না, যখন কাজে লেগেছে তখন বন্ধু হয়েছে, এখন কাজে নাই। এখন 71 ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং ইন্ডিয়া লাগাইছিল। 71-এ মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ হয়েছে 47 আর 24। তোমরা যারা বলো এই রাজাকার আলবদরের বাচ্চারা, খুব সাবধান। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। 237টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে ঘটছে বিক্ষোভ, সহিংসতার ঘটনা। বাকি তো আরও 63টি আসন আছেই। এবারে বিশেষভাবে উল্লেখযোগ্য অসুস্থ অবস্থায় বেগম জিয়ার 3টি আসনে প্রার্থিতা এবং প্রথমবারের মতো তারেক রহমানের প্রার্থিতা। বাদ পড়েছেন হেভিওয়েটদের অনেকেই। এসব আলোচনার সাথেই আলোচিত নিজ বক্তব্যের কারণে দলীয় পদ স্থগিত থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন। কিভাবে এবং কেমন হলো এই মনোনয়ন প্রক্রিয়া? মনোনয়ন ঘিরে বিক্ষোভ, সহিংসতার প্রভাব কেমন বিএনপির উপরে? মনোনয়ন তো হলো, নির্বাচন হবে? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি কিশোরগঞ্জ 4 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনার কাছ থেকে শুরুতেই আপনাকে অভিনন্দন। আপনি বিএনপির মনোনয়ন পেয়েছেন, ধানের শীষে আপনি নির্বাচন করছেন কিশোরগঞ্জ 4 আসন থেকে। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। জি, আমি শুরু করি যে মানে এর আগে আপনাকে আপনার বক্তব্যকে ঘিরে সক্রিয় রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের বেশ আপত্তি তুলেছিল অভ্যুত্থান প্রসঙ্গে আপনার বক্তব্যকে ঘিরে, এবং তারই প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল আপনার সব রকম পদ, প্রাথমিক পদ, চেয়ারপারসনের উপদেষ্টার পদ, সব পদ থেকে 3 মাসের স্থগিতাদেশ ছিল। সেই স্থগিতাদেশ থাকতে থাকতেই আপনার মনোনয়নটা নিশ্চিত হলো বা চূড়ান্ত হলো। আমি একটু আপনার কাছে আসলে জানতে চাই যে কিভাবে হলো এই মনোনয়নটা, প্রক্রিয়াটা কি, কিভাবে যোগাযোগ হলো বা কোন পর্যায় থেকে যোগাযোগ হলো এবং চূড়ান্ত হলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইবারের মনোনয়নে আমাদের দল বিএনপি দল হিসাবে 3টা ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করেছে, সব এলাকাতে 3টা করে। তারপরে সরকারেরও 4টা ইনভেস্টিগেশন। এই 7টা মিলিয়ে ইটনামিটা নষ্ট গ্রামে আমি যতটুকু জেনেছি তারা দেখতে পেয়েছে সবগুলোতেই আমার ব্যাপারটা একটা নিশ্চিত ভাবে এসেছে। যেমন এমনও এসেছে যে ফজলুর রহমান বিএনপি নেতা হিসাবে 93% এককভাবে হোল্ড করেছে, তার একক জনপ্রিয়তা বিএনপি হিসাবে। এ হইল কথাটা। কাজেই এটা কোনোটাই 87-এর নিচে আসে নাই। প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমি যা শুনেছি, আমি দেখি নাই, আসে নাই। কাজে সমস্ত ইনভেস্টিগেশন আমার পক্ষে এসেছে এবং আমার পক্ষে আসার কারণে আমার নেতৃত্বের যে বিবেচনা
বোধ, তারা তো আমার প্রতি ব্যক্তিগতভাবে কোনো অসন্তুষ্ট না। আমার একটা কথার জন্য বা একটা পয়েন্টের জন্য হয়তো বা আমাকে সাসপেন্ড করছিল, কিন্তু তারা তো আমার গণতান্ত্রিক অধিকারটা কে ওনারা কার্টেল করবেন না। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আমাদের নেতা, তারা খুব বিবেচনা করেই আমাকে মনোনয়নটা দিয়েছে। এবং বিএনপির যে ফেস, একটা দলের অনেকগুলো ফেস থাকে, যে কোনো কারণে সৌভাগ্যক্রমে বিএনপির মুক্তিযুদ্ধের ফেসটা এখন ফজলুর রহমান। কাজে তারা মনে করেছে ইয়েস, এটা একটা প্ল্যাটফর্ম, একটা লিবারেল ডেমোক্রেটিক দল, কাজে এই দলে অনেক রকমের মানুষ থাকবে, অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করেই চলতে হবে। তারা বিভিন্ন চিন্তা থেকে তারা আমাকে মনোনয়নটা দিয়েছে বলে আমি মনে করি, এবং এই কারণে তাদের প্রতি, দলের প্রতি, দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর জন্য কি আপনাকে কোনো যোগাযোগ করতে হয়েছে দলের সাথে এই মনোনয়ন পাওয়ার জন্য? তারাই আমাকে ডেকেছে। আচ্ছা, তারা একা, এবং আমি খুব কনফার্ম ছিলাম যে রিয়েলি যদি তারা ইনভেস্টিগেশনের মাধ্যমে নমিনেশন দেয়। কারা ডাকলেন, আমি মানে সবসময় কে ডাকলেন, কাদের সাথে বসলেন? ডাকলেন, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করার জন্য ডাকলেন, মহাসচিব ডাকলেন এবং চেয়ারপারসন কথা বললেন। আচ্ছা, ওইখানে আমি গেলাম। মানে বেগম জিয়া কথা বলেছেন আপনার সাথে? না না, তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আচ্ছা আচ্ছা জনাব তারেক রহমান কথা বলছে, ওখানে তার ডাকেই গেলাম। আচ্ছা, কিরকম কথা বলেন, মানে কিরকম কথা হয় সেই? কথা কথা হয়েছে যেগুলো হয়ে গেছে, রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে, জাতি এবং দলের ঐক্যবদ্ধ থাকার যে আজকের প্রয়োজনীয়তা, যাকে নমিনেশন দেয় তাকে সমর্থন করা এবং সঠিকভাবে পদক্ষেপের মাধ্যমে এই জাতিকে রক্ষা করা, এই ধরনের উনি সবসময়, আমি লক্ষ্য করেছি এইসব নীতিগত বক্তৃতাগুলো সাধারণত উনি ৫:৫০ থেকে ১ ঘন্টা ৫ মিনিটের মধ্যে শেষ করেন। সেই বক্তৃতাটা আমরা শুনেছি, অত্যন্ত কি বলবো, মেজার একটি বক্তৃতা জাতির জন্য, ওই বক্তৃতা। জি, সেটাই আপনাকে বলেছেন। আচ্ছা, কিন্তু দেখলাম বিভিন্ন আসনে, মানে মনোনয়ন চূড়ান্ত হবার পরে বিভিন্ন ২৩৭টিতে হয়েছে, ৬৩তে এখনো বাকিই রয়ে গেছে। তারপরে বিভিন্ন জায়গায় অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন মনোনয়ন বঞ্চিতরা। চট্টগ্রামে তো প্রার্থী একজন সহ ২ জন গুলিবিদ্ধই হলেন, ৮ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। রাজশাহীতে পুকুরে বিষ দিয়ে, মানে প্রতিপক্ষরা এসে বা একই দলের মানুষ ২ কোটি টাকার মাছ নষ্ট হয়েছে, এরকম অভিযোগ, এরকম টুকটাক বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর আসছে। তারেক রহমান কদিন আগে, মনোনয়ন দেবার আগে, আবেগঘনভাবে বলেছিলেন, মাকে সামনে রেখে, মার স্যাক্রিফাইসটাকে দেখিয়ে, যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। তার সেই নির্দেশনাটা কি কাজে আসছে? হ্যাঁ, কাজে আসছে। কয়টা জায়গা থেকে আপনি বলেন তো দেখি? ২৩৭টা নমিনেশন দিছে। ২৩৭টা নমিনেশনের ৫% জায়গা যদি ধরেন, তাহলে তো ১২টা-১৩টা পার্লামেন্ট সিট। কয়টা জায়গা? ৫% জায়গা তো কিন্তু গন্ডগোল হয় না নমিনেশনের মধ্যে। কারণ যেহেতু এটা নমিনেশনের ব্যাপার, এমপি হওয়ার ব্যাপার, এইখানে এক একটা জায়গাতে ৪ জন, ৫ জন, ৬ জন করে ক্যান্ডিডেট আছে। যে একজন পাবে, অন্যরা পাবে না, তারা এগ্রিড হইলে পরে প্রাথমিকভাবে কিছু ধরনের স্লোগান, কিছু ধরনের প্রতিবাদ হতেই পারে, এবং সেটা খুব সামান্য হয়েছে, মাইনর, খুব মাইনর হয়েছে। এবং আমি আপনাকে বলতে পারি যে গুলিবিদ্ধ হয়ে গেলেন, এটাও কি মাইনর? ২ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালে আছে। কেন গুলিবিদ্ধ হয়েছে এটা এখনো পরিষ্কার না, যে নিজেদের দলের কোনো গন্ডগোলে হয়েছে। অনেকেই মনে করছে প্রতিপক্ষ যারা আছে নিজেদের মধ্যে না, প্রতিদ্বন্দ্বী দল যারা আছে তাদের মধ্যে থেকে চক্রান্তমূলক ভাবে কেউ এই কাজটা করছে। এটা হলো সবাই মনে, এখন তো ইট ইজ নট ক্লিয়ার কে গুলি করছে। আচ্ছা আচ্ছা, কিন্তু খবর যেটি আসছে যে বিএনপির অপরপক্ষের কাছ থেকে, যাই হোক, এটি আমি আপনাকে ডিভিশন ধরে বলতে পারি, আচ্ছা, ২-১টা ডিভিশনে ১-২টা এলাকাতে হয়েছে, কোথাও কোনো টু শব্দ হয়। আচ্ছা, আমি আমার জেলা বলতে পারি ৪টা নমিনেশন হয়েছে, ৬টার মধ্যে ৪ মিনিটের জন্য কোনো স্লোগান হয় না বিরুদ্ধে, সব মেনে নিচ্ছে। বাকি যে আসনগুলো আছে, অ্যাডভোকেট ফজলুর রহমান, যে ৬৩টি আসন আছে, সেখানে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন মনোনয়ন ঘোষণার আগে যে শরিকদের বা আন্দোলনে যারা জোটসঙ্গী ছিল তাদের মনোনয়ন দেখে পরে এটি চূড়ান্ত করা হবে, মানে শরিকদের জন্য খালি রাখার একটা আয়োজন এর মধ্যে আছে। শরিকদের কাউকে মনোনয়ন বা এই আসনগুলোতে দেয়া হলে বিএনপির কর্মীদের মধ্যে আসলে কেমন প্রতিক্রিয়া হবে বলে মনে করছেন, বা কেমন হবে, তারা কি আসলে সেই শরিকদের জন্য কাজ করবেন বা প্রার্থীদের পক্ষে কাজ করবেন, এটি একটা প্রশ্ন। কারণ ধরেন কয়েকটা উদাহরণ, যেসব জায়গায় আগে থেকে গ্রিন সিগন্যাল আছে, যেমন নুরুল হক নূরকে তার আসনে গ্রিন সিগন্যাল, ঝিনাইদহে রাশেদকে গ্রিন সিগন্যাল, জুনায়েদ সাকি, আমদালিব রহমান, যারা গ্রিন সিগন্যাল পাচ্ছেন, এর মধ্যে দেখলাম জুনায়েদ সাকির আসনে তাকে বিএনপির কর্মীরা ঝাড়ু মিছিল করেছে তার বিরুদ্ধে, তাকে নাস্তিক আখ্যায়িত করে। তারপরে দেখলাম নুরুল হক নূর বেশ আগেই তার আসনে বিএনপি কর্মীরা তাকে রাস্তা অবরোধ করে রেখেছিল, সেনাবাহিনী পুলিশ অনেক কিছু হয়েছে, সেখানে গেছে, তারপর তাকে যেতে সহায়তা করেছে। আমদালিব রহমান পার্থের কর্মীর উপরে বিএনপির কর্মীদের আক্রমণের ঘটনা তিনিই বলেছেন, নিজেই বলেছেন, মানে এরকম ঘটনা তো দেখছি। তাহলে যখন মনোনয়নটা দেয়া হবে বা যদি দেয়া হয়, তাহলে কর্মীরা কি তাদের পক্ষে কাজ করবেন? বাস্তবতাটা কি এরকম? আমি আপনাকে একটা কথা বলি, এটা তো কোনো স্ট্যাচু না, দলটা তো কোনো ভাস্কর্য না যেটা নড়াচড়া করবে না, শুধু দাঁড়ায় থাকবে সুন্দর হইয়া। প্রতিক্রিয়া তো হবেই, এবং অন্য দলের নেতাদেরকে নমিনেশন দিলে কিছু প্রতিক্রিয়া হবে না সেটা আমি মনে করি না। নির্বাচন কমিশন ব্যাপারটাকে আরো কঠিন করে তুলেছে। কি কঠিন করেছে? নির্বাচন কমিশন আইন করেছে, আরপিইউতে করেছে যে অন্য দলের যদি কেউ দাঁড়ায় নিজের মার্কা নিয়ে দাঁড়াতে হবে, জোটের কেউ দাঁড়ালে যার যার মার্কা। এটা যদি ধানের শীষ মার্কা নিয়ে দাঁড়াতে পারতো তাহলে এতটা প্রতিবাদ হইলেও কোনো লাভ হতো না। কিন্তু যার যার মার্কা নিয়ে দাঁড়ালে কিছু প্রতিবাদ তো হতে পারে, এটা তো আমি অস্বীকার করবো না, কারণ এটা তো আমরা তো কোনো ভাস্কর্য না, দলটা তো যে স্ট্যাচুর মতো দাঁড়ায় তা তো না। দলের কর্মীদের অ্যাকশন রিঅ্যাকশন হবে, এবং নেতৃত্বের যে ইনফ্লুয়েন্স আছে, সবচেয়ে বড় কথা আমাদের দলের যে মূল নেত্রী যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেই 3টা সিট থেকে দাঁড়িয়েছে। উনি আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার মনে হয় 3টা সিট থেকে দাঁড়িয়েছেন, মানে উনি ইলেকশন করার মতো একটা পজিশনে আসছেন শারীরিকভাবে। উনি সুস্থ থাকলে, উনি শুধু একটা চেয়ারে বসে থাকলে এইসব গন্ডগোলে কিছুই পাবে না। মানুষ যদি দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ, তাহলে দলের মধ্যে এইসবে কোনো কিছু হবে না, সব মেনে নিবে। তার মানে এটা আমি মনে করি, মানে যাকেই নমিনেশন দেয়া হবে তিনি দলের বাইরে শরিক দলের হলেও আসলে তাদেরকে মেনে নেবে, কর্মীরা তাদের পক্ষে কাজ করবে, তাই হবে। আচ্ছা, আপনি সেটি মনে করছেন। আপনি বলছিলেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 3টি আসনে না, নির্বাচিত। তারেক রহমান সাহেবের সেই ইনফ্লুয়েন্স আছে দলের উপরে, সে তার সেই হাত আছে, সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব ওনার আছে। আচ্ছা, কিন্তু তারপরেও ঘটনা কিছু যেগুলো ঘটে যাচ্ছে, যে তা তো ঘটতেই পারে, তা তো ঘটতেই পারে। ভাইয়ে ভাইয়ে যখন সম্পত্তি ভাগ হয়, পিতা না থাকলে পরে আপন ভাই, দেখা যায় গন্ডগোল হচ্ছে, কিন্তু তারপরে আবার ভাই ভাই আবার একসাথে হয়। সব জায়গায় তাই হবে। বড় দল এটা, এই দলের নমিনেশন পাইলেই পাশের সম্ভাবনা উজ্জ্বল, কাজে কে চায় না এমপি হতে, এই হলো ব্যাপারটা। জি, কিন্তু এই যে এতদিন ধরে বিএনপির বিরুদ্ধে যেই বিষয়গুলো এসেছে, যার সত্যতাও আছে, বিএনপি দখলবাজি, চাঁদাবাজি এগুলোতে লিপ্ত হয়ে গেছে, এগুলোতে বিএনপির একটা নেতিবাচক ইমেজ হয়েছে। এখন এটি যখন আবার আসছে যে এই সংঘর্ষগুলোকে কেন্দ্র করে, এখন তো কেবল শুরু, সামনে হয়তো আরও হবে এই আশঙ্কা করা হচ্ছে, তাতে নির্বাচনে কি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কিনা এই বিষয়গুলোর প্রভাবে? আমি আপনাকে বলছি যে যে কোনো মহামানব হইলে পরেও তার বিরুদ্ধেও কিছু লোক থাকে। আমাদের যে ইসলামের নবী, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তার জীবিতকালীন সময়েই অনেক লোক ছিল যাদেরকে উনি চিহ্নিত করছেন মুনাফেক হিসাবে। তারাও মুসলমানই ছিল, কিন্তু মুনাফেক মুসলমান। পৃথিবীতে কোন নেতৃত্বের বিরুদ্ধে কেউ থাকবে না, এটা যদি মনে করেন রাজনীতি তো হইলো মানে এইটা কন্ট্রাডিকশনের ব্যাপার। কন্ট্রাডিকশন না হলে রাজনীতি আগাবে কি? প্লাস মাইনাস না হইলে রাজনীতি আগাবে কি করে? দুইটা বিদ্যুতের তার যদি প্লাস এবং মাইনাস না হয়, তাহলে এখান থেকে তো আলো হবে না, চলবে না। কাজে এটা হইতে পারে কিছু ধরনের স্লোগান, পাল্টা স্লোগান হবে, তারপরে আপনারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না বলে মনে করছেন? মানে আপনি একটা কথা বললেন না যে বিএনপি এখন প্রতীক পেলেই বা নমিনেশন পেলেই জয়ের সম্ভাবনা উজ্জ্বল,
এই বিষয়টা ছিল যখন আমরা 24-এর নির্বাচন আমিটামি যাকে বলা হয় নির্বাচন দেখলাম, তখন আওয়ামী লীগের নমিনেশন নৌকা পেলেই সে জিতবে, বা ধরুন তার আগে স্থানীয় নির্বাচন যখন হলো তখনও এরকম নৌকা প্রতীক পেলেই জিতবে বলে নৌকার ভিতরেই তখন একটা গন্ডগোল শুরু হয়ে গেলো এবং ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল। মানে সেরকম কিছুর আশঙ্কা দেখেন কিনা? না, দেখি না। এই কারণে, কারণ বিএনপির কর্মীরা গত 15 বছর বা 20 বছর যাবত এমন বঞ্চিত ছিল জেল জুলুম অত্যাচারে, তাদের মধ্যে খুব বিক্ষোভ থাকবে, এটা যেমন সত্য, আবার প্রয়োজনে দলের পক্ষে একদম হার্ট টু হার্ট একত্র হবে, এটাই সত্য। এখন পর্যন্ত তো ক্ষমতার মজাটা পায় নাই। আর আপনি যে বলছেন যে লুটপাট চাঁদাবাজি, এইগুলা খুব সামান্য ব্যাপার। আমি সব সময় বলি, বিএনপির একটা কর্মী যখন 3 বছর জেল খেটে জেল থেকে বেরিয়ে দেখেছে তার স্ত্রী ঠিক মতো সিরা কাপড় পরে থাকে, একটা শাড়ি নাই, তার সন্তানের অসুখ, সন্তানের চিকিৎসা করতে পারে নাই, হয়তো বা সে 10,000 টাকা কারো কাছ থেকে নিচ্ছে, আমি কথাটা বলি, বা হয়তো বা সে বাস স্ট্যান্ডে গিয়ে 10 টাকা চাঁদা তুলছে। এইটাকে যে মানুষ বড় করে দেখতেছে বা আপনারা বড় করে দেখতেছেন, যারা ব্যাংক দখল করছে তাদের ব্যাপারে বলেন না? এই যে সুফি সাদি লোকজন, হ্যাঁ, শুধু জামা পরে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সাদা পোশাক, জামাতে ইসলাম। জামাতে ইসলাম মানে জামার মধ্যে ইসলাম, মনের মধ্যে না। এরা যে ব্যাংক ট্যাঙ্ক লুট করে ফেলতেছে, প্রতিষ্ঠান লুট করে ফেলতেছে, শুধু রাজশাহীতে একটা 13,000 কোটি টাকার প্রতিষ্ঠান দখল করছে, সমস্ত বিএনপি লুট করে তো বাংলাদেশে 1300 কোটি টাকা লুট করে বলে আমার জানা নাই। কোথাও থেকে কেউ 10 কোটি টাকা চাঁদা নিয়ে গেছে এরকম জানা নাই। ওই একটা বাস স্ট্যান্ডে গিয়ে টাকা হইতে পারে। এবং এরা আস্তে আস্তে এদেরকে বহিষ্কারও করা হয়েছে। তারেক রহমান যার সম্পর্কে শুনছে তাকেই বহিষ্কার করে দিচ্ছে যে, এবং আমার ধারণা আলটিমেটলি এটা ঠিক হয়ে যাবে। এটা এতে ওই যে ভোটের উপরে প্রভাব পড়বে। যদি প্রভাব পড়ে দেন না ভোটটা, তাহলে জামাত আসে না কেন? ভোটটা চাইলেই কেন বলে পিআর লাগবে, ডিআর লাগবে, সিআর লাগবে, সিএস লাগবে। মুসলমান হিসাবে আমরা একটা বিয়া করছি, আরো 3টা বিয়া করার না দিলে আমরা ইলেকশনে যাব না, এগুলা করে কেন? ইলেকশনে আসুক না। বিএনপির জনপ্রিয়তা নাই, তা অন্যরা ইলেকশনে আসতে চায় না কেন? জি, আপনি মনে করছেন কথাটা বুঝছেন? জি জি, স্পষ্ট। হ্যাঁ, এরা ইলেকশনে আসে, তাই এরা জানে যে ইলেকশন হইলে বিএনপি মিনিমাম 2/3 সিট পাবে, মিনিমাম, আরো বেশি পাবে একাই। জি, মানে ধারণাটা তো সেরকমই ছিল আগেও, বিভিন্ন জরিপ বা মানুষের ছিল না, এখনো আছে। আপনি কিন্তু ভোট হলে কিন্তু দেখবেন। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনগুলো হলো, তাতে কিছুটা এই জায়গায় একটা প্রশ্নবোধক তৈরি হয়েছে কিনা, মানে মানুষ যেখানে নিশ্চিত ছিল এটাই হবে, কিন্তু সেখানে একটা প্রশ্নবোধক যে আসলে কি হবে, এরকম একটা তৈরি হচ্ছে কিনা। কারণ কোন মানুষের মধ্যেও যে মানে বিশ্ববিদ্যালয়ের কোন ঢাকা নির্বাচনে বিএনপি ভালো করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশনটা হয়েছিল সময় 2-5-7 দিন একটা স্পুলিং এর মতো স্পার্ক করছে। আরে বাবা, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে ফেলছে। এখন কিন্তু সবাই জানে তারা 2 নম্বরই করে দিচ্ছে। নীলক্ষেত থেকে ব্যালট বাক্স ছাপায় দিচ্ছে, ব্যালট পেপার ছাপায় দিচ্ছে, এটা সবাই জানে। আর প্রশাসন, ভাইস চ্যান্সেলর থেকে ধরিয়া এই যত প্রক্টর থেকে ধরে সব প্রশাসন হলো তাদের পক্ষে। তো এই একই বিষয় আপনি বলছেন, মানে এই অভিযোগটা কি জাকসু, রাকসু, চাকসু সবগুলোর ক্ষেত্রেই? সব ব্যাপারে এই জায়গাগুলো তারা খুব কৌশল করে, কূটকৌশল করে, কৌশলও বলবো না, এটাকে বলবো আমি অপকৌশল এবং কূটকৌশল করে দখল করছে। যখন ছাত্রলীগেরা এই ইউনিভার্সিটি গুলা দখল করেছিল, সব গিয়া টাকা পয়সা দিয়া হোক, হাতে পায়ে ধরিয়া হোক, এপিজিং করে হোক, ছাত্রলীগটাকে তারা প্রথম ওখানে ছাত্রলীগটাকে ছায়া হিসাবে, ছাতা হিসাবে রাখিয়া এর নিচে তারা বড় হয়েছে গত 15 বছর। তো এই একই ঘটনা, এই একই আপনি যেটাকে কূটকৌশল বলছেন, কোটানকোট, সেই কূটকৌশলটা জাতীয় নির্বাচনেও হবে না। যেখানে ছাত্রলীগকে ছায়া হিসেবে রেখেছে, এখানে আওয়ামী লীগকে ছায়া হিসেবে রাখবে না, তার নিশ্চয়তা কি? আওয়ামী লীগকে ছায়া হিসাবে রাখলেও যতই রাখুক আওয়ামী লীগকে, আওয়ামী লীগের ভোট, আমি আওয়ামী লীগ করছি 36 বছর, ছাত্রলীগ আওয়ামী লীগ মিলে। আমি আওয়ামী লীগের এমপি ছিলাম, সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম কেন্দ্রের। আওয়ামী লীগের ভোট, ওই যে যারা রাজাকারের ছেলে টেলে যারা আছে, এরা ভোট দিব জামাতকে। আর আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের দল, সমস্ত দোষ ত্রুটি থাকা সত্ত্বেও উভয়ের, আওয়ামী লীগের ভোটটা হয় সেন্টারে আসবে না, 1 নম্বর।
কারণ যদি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে তাহলে তাদের নেতৃত্ব সিদ্ধান্ত দিয়ে দিবে কেউ সেন্টারে যাবে না। বয়কটের নির্দেশিত মধ্যে দিয়েছে শেখ হাসিনা। হ্যাঁ, দিয়ে দিছে, কাজে আসবে না। কাজে এই ভোটটা আশা করাটা খুব বাতুলতা। আর তা না হলে যদি কেউ আসে তারা ভোট দেবে দানের শেষে, চারি পাল্লা বা জামাতকে ভোট তারা দিবে না। তো ছাত্র সংসদে হলো প্রশ্নই আসে না। ছাত্র সংসদে কেন হলো? কোনটা? ছাত্র সংসদ ধরেন জাকসু, রাকসু, ডাকসু, চাকসু, এগুলোতে কেন হলো এরকম তাহলে? মানে জি, আপনি ভোটটা হিসাব করেন, ভোটটা যে ভোটে ইসলামী ছাত্র শিবির পাশ করছে, শুধু ঢাকা ইউনিভার্সিটি একটা পদে তাও মেজরিটি হয় নাই, তারা অ্যাবসলিউট মেজরিটি হয় নাই ভোটে। কোন হলে বিপিজিএস তাদের না। ঢাকা ইউনিভার্সিটিতে 15-16টা হল আছে, 17টা হল, কোন হলে বিপিজিএস কিন্তু ছাত্র শিবিরের না। আপনি কথাটা আমি বুঝাইতে পারছি আপনাকে? তাদের যদি ইনফ্রাস্ট্রাকচারের সমর্থন থাকতো সমস্ত হলগুলোতে জিততো তারা। এত ভোট পাইছে বিপিজিএস ডাকসু, হলে তারা একটা হলে তারা বিপিজিএস জিতলো না কেন? এর কারণ হলো ইনফ্রাস্ট্রাকচারে তারা ওই কূটকৌশলটা করতে পারে নাই। কূটকৌশলটা করছে সুপার স্ট্রাকচারে, যে আমাদের ডাকসু পাস করতে হবে। নম্বর হইলো ডাকসুতে জয়লাভ করলে পার্লামেন্ট ইলেকশনে জয়লাভ করবে, তাহলে তো ছাত্র ইউনিয়ন যখন ৭২ সনে জয়লাভ করছিল, কমিউনিস্ট পার্টি মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের মাহবুব জামানরা যখন পাস করছিল সব ইউনিভার্সিটি, তখন তো তাহলে নেপ বা কমিউনিস্ট পার্টি ৭৩ সনে সব পাস করতো। নেপ বা কমিউনিস্ট পার্টির মাত্র একটা সিট পাস করছে তখন। এবং জাসদে এটি একটা শক্ত বক্তব্য, বিশ্লেষণটা আছে যে ছাত্র সংসদে জিতেছে মানে জাতীয় নির্বাচন হবে না, কিন্তু আসে যখন সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে এই ফল হয়, একদম ভূমিধস বিজয় হয়, তখন একটা তো প্রশ্ন জাগে যে এটা কি কোনো বার্তা কিনা। এটাকে আপনারা আসলে কিভাবে নিলেন জাতীয় নির্বাচনের জন্য? আপনার আমি একটা কথা বলছি, আমি যদি আজকে আমার যদি যৌবন থাকতো তাহলে 1 বছরের মধ্যে তারা ফল করত। এখন 1 বছরের মধ্যে ফল করবে কিনা জানি না, কিন্তু 2 বছরের মধ্যে ফল করবে তারা। কারণ আপনি ফানুসের উপরে, বেলুনের উপরে নির্ভর করে আপনি আকাশে উঠতে পারবেন না। যে বেলুনে ধরে আকাশে উঠতেছে, বেলুন রে খুব উড়ে, বেলুন নিজে নিজে আকাশে উড়ে, কিন্তু তাকে ধরে কেউ আকাশে উঠতে পারে না। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, ফানুস বা বেলুনের মতো আদর্শের উপরে দাঁড়ায়, মধ্যযুগীয় বর্বর আদর্শের উপরে দাঁড়ায় কেউ এই দেশে বেশি দিন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে বেশি দিন টিকতে পারবে না। কথাটা খুব ক্লিয়ার, মানুষ বুঝে ফেলতে। মানুষ বুঝতে বুঝতেই শেখ হাসিনা এমন ভাবে জিনিসটাকে আচ্ছন্ন করে রাখছিল, এমন ভাবে প্রচ্ছন্ন করে রাখছিল, মানুষ বুঝার আগেই দেখা গেছে শিবির পাশ। কারণ এরা তো 15 বছর যাবত এই কাজটা করছে, এবং সিটে, পার্লামেন্ট সিটেও কাজ করছে। কিন্তু পার্লামেন্ট সিটে আমি চ্যালেঞ্জ করলাম, 10% ভোট পাইতে সবাই মিল্লা, সব মোল্লারা মিল্লা, সব ইসলামিক নামদারি দলগুলা মিলে 10% ভোট যদি পায়, সেদিন আমার জিজ্ঞাসা করেন যে ফজলুর রহমান এটা কেন বলছিলেন আপনি? ইলেকশন করুক না, করে না কেন? মানুষ এখন এবং এটা বুঝে ফেলছে। প্রথম যখন 5ই আগস্ট হয়েছে, 2 মাস পর্যন্ত আমিরে জামাতকে বলছে কি আমিরুল মুমিনিন, উনি হলেন আমিরুল মুমিনিন ডাক্তার শফিকুর রহমান। পরে ফজলুর রহমানের মতো হতবাগারা যখন বলছে আমিরুল মুমিনিন রে কিন্তু আমি চিনি রে, উনি কিন্তু সাদা দাড়ি আর যত দেখাইতেছে সাদা চুল, উনি কিন্তু আমার 10 বছরের ছোট। আমি ফজলুর রহমানের, আমার জন্ম 48-এ, ওনার জন্ম কিন্তু 58-তে। আমার কথাটা খুব বোঝাচ্ছে। উনি মাহমুদুর রহমান মান্নাদের কর্মী। আমি গিয়া মাহমুদুর রহমান মান্নার আমি পাশাপাশি বক্তৃতা করছি, তখন দেখছি ইন্টারমিডিয়েটে পরে দৌড়াদৌড়ি করে। জাসদ ছাত্রলীগ করতো, জাসদ ছাত্রলীগ করতে সময় দেয়ার ইজ নো গড, নো গড, তখন তো আল্লাহ বিশ্বাস করতো না। এই জাসদের লোকটা এখন আইসাকে আল্লাহ হয়েছে এবং আমিরুল মুমিনিন হয়েছে। একটা সিটে দাঁড়ায় পাস করুক। আমি যখন বলছি এই 71-কে যারা অস্বীকার করো, 71-এ কোনো যুদ্ধ ছিল না, মুক্তিযুদ্ধ ছিল না, 71 ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এবং ইন্ডিয়া লাগাইছিল। 71-এ মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ হয়েছে 47 আর 24। তোমরা যারা বলো
এই রাজাকার আলবদরের বাচ্চারা খুব সাবধান। যেদিন থেকে ফজলুর রহমান বলা শুরু করছে, এখন তাদের ফেস গুলা মানুষের সামনে উদ্ভাসিত হয়েছে। ও এরা হইলো ওই সেই গোলাম আজম, সেই টিক্কা খান, যে গোলাম আজম টিক্কা খানের পায়ে ধরে বলছিল, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব ঠিক করে দিব। আলবদর রাজাকার সৃষ্টি করে 30 লক্ষ লোককে হত্যা করতে যারা সহযোগিতা করেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত যারা ধ্বংস করতে সহযোগিতা করেছিল, শত শত বুদ্ধিজীবী মুনির চৌধুরী থেকে ধরে আলিম চৌধুরী থেকে ধরে গ্যাসুদ্দিন কিন্তু থেকে সেই দলের সাথে আপনার দল জোট করেছে, ক্ষমতায় গিয়েছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, এখন সেই অভিযোগগুলো করলে এইটা আওয়ামী লীগও গেছে 86 সনে। এগুলো আওয়ামী লীগ এখন এই দাবি করছে না, আপনারা এখন মানে তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। এই অভিযোগগুলো তখনও ছিল, কারণ এটা 71-এর ঘটনা। আপনারা 2001-এ তাদের সাথে জোট করে ক্ষমতায় গিয়ে একদম মন্ত্রিত্ব পর্যন্ত, মানে বিএনপি দিয়েছে আমি বলছি। তো এখন এসে যখন এই অভিযোগ বলেন, তখন আসলে এরকমটা হয়ে যায় না, যখন কাজে লেগেছে তখন বন্ধু হয়েছে, এখন কাজে নাই, এখন এই অভিযোগগুলোকে আবার সামনে নিয়ে আসছেন। সম্রাট শাহজাহানের যখন শক্তি ছিল, তখন আওরঙ্গজেব তার কাছে গিয়ে মাথা নত করে দাঁড়াইছে দাক্ষিণাত্যের হিসাবে। কিন্তু আওরঙ্গজেব যখন মনে করছে রাষ্ট্র ক্ষমতা আমাকে পাইতে হবে, তখন সম্রাট বাপরে বন্দি করছে, ভাইদেরকে হত্যা করছে। রাষ্ট্র ক্ষমতা কিন্তু সেই জিনিস। ওই 2001 সনে আমার সঙ্গে তার মিল হয়েছিল বলেই 2025 সনেও তার সঙ্গে আমার মিল রেখে চলতে হবে, যেখানে আমরা বুঝতেছি সে তার অরিজিনালটা ভুলে নাই, সে 71-কে ভুলে নাই। আমরা কি সেই জায়গাতে যাব? আমরা তো শহীদ জিয়ার দল না, সে শহীদ জিয়ার দলে গিয়েছিল। মানে স্বাধীনতা বিরোধীটা আসলে আসলে এটা একটা রাজনৈতিক টার্ম হয়ে দাঁড়িয়েছে, যে 2001 সালে যখন ওই আওরঙ্গজেবার ঘটনা বলছিলেন, যখন দরকার ছিল রাষ্ট্র ক্ষমতার জন্য তখন গেছেন, এখন দরকার নাই, এই জন্য এখন ওই বিষয় টার্মটাকে ক্যাশ করছেন। এখন আমি আপনাকে বলি, তারা যখন তাদের রূপে আত্মপ্রকাশ করছে 2001 সনে, কিন্তু তারা তাদের রূপে আত্মপ্রকাশ করে নাই। তারা বলে নাই যে 71 ভুল ছিল, মানে 71-এর ইতিহাস তখন স্বাধীনতা বিরোধী ছিল। কিন্তু 71-কে অস্বীকার করে এরকম স্পষ্ট ভাবে যেটাকে পূর্ব পাকিস্তান বা বাংলাস্তান বানাবো, আমরা কি শুধু একটা আন্দোলন করছি একটা ইলেকশন করার জন্য? 5ই আগস্টের পরে যারা শুরু করলো, যারা মুক্তিযুদ্ধ করছিল অস্ত্র হাতে নিয়ে, তারা আল্লাহর কাছে মাপ চাও, তখন তাদের আসল রূপটা বাইরে আসছে। তখন থেকে এই দেশের মানুষ সাবধান হয়েছে, এবং সাবধান করতে গিয়ে এইসব ফজলুর রহমানের মতো হতভাগাদের মৃত্যুর ঝুঁকি নিতে হয়েছে। এখন সব পরিষ্কার বাংলাদেশে, যে আলবদর রাজাকারের ভবিষ্যৎ বংশধরকে ভোট দেওয়া যাবে না। করে দেখে ভোটটা খুব ক্লিয়ার, এটা হবে না। হ্যাঁ, বিএনপি তাদের সাথে করছে, আওয়ামী লীগও করছে, প্লাস মাইনাস করে। তখন পলিটিক্সটা তখন ক্লিয়ার ছিল না। দেয়ার মাস্ট বি ক্লিয়ার পলিটিক্স। যে পলিটিক্সটা জামাত শুরু করছে, একটাই এখানে প্রিন্সিপাল হয়ে গিয়েছিল। যদি সেইটাই যদি ভিত্তি হয়, তাহলে তো ক্লিয়ারই তো ছিল। মানে বরং তখন যাদেরকে আপনারা মন্ত্রিত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের অভিযোগ ছিল। কিন্তু জিনিসটা হলো, এখন যেটাতে জামাত নিজেরাই আনছে, 71 ঠিক ছিল না বেঠিক ছিল, সঠিক ছিল না বেঠিক ছিল, কথাটা খুব বোঝার চেষ্টা করেন। 71 যারা মানে তারা একদিকে থাকবে, 71 সঠিক ছিল। 71 যারা মানে না তারা আরেক দিকে থাকবে। আমরা হইলাম 71 সঠিক ছিল সেটার পক্ষে। জি, এখন আপনাদের এই অবস্থান, মানে 2001 সালে অবস্থান ভিন্ন হলেও এখন এই অবস্থান। এবং এই অবস্থান না থাকলে পরে বাংলাদেশ থাকবে না, বাঙালি জাতিসত্তা থাকবে, কিন্তু বাঙালির জাতি রাষ্ট্র থাকবে না। আমি আপনাকে বলে দিলাম, বাঙালির কোনোদিন রাষ্ট্র ছিল না, বাঙালি জাতিসত্তা ছিল। সেই পাল বংশের আমল থেকে, পুণ্ডবর্ধন থেকে ধরিয়া এখন থেকে কত বছর, সরি 7ম শতাব্দীর থেকে ধরিয়া আজকে 1800 বছর যাবত বাঙালির কোন রাষ্ট্র ব্যবস্থা ছিল, রাষ্ট্র ছিল না। যেমন ইসরায়েল রাষ্ট্র হয়েছে, ইহুদিদের কোন রাষ্ট্র ছিল না, মহাযুদ্ধের পরে রাষ্ট্র হয়েছে। ঠিক বাঙালির কোন রাষ্ট্র ছিল না, বাঙালি জাতি ছিল। সেই যে জাতি রাষ্ট্রটা আমরা সৃষ্টি করছি, সেটা আমাদের ওই যে পূর্বপুরুষরা রক্ত দিছে। আর বড় কথা নাই বা বললাম, সেই আমাদের সেই উসমান খাঁ, বোখাইনগরের উসমান খাঁ, সেই আমাদের ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা প্রথম ব্যক্তি ফকির মজনু শাহ, সেই যুদ্ধ করা রংপুরের নুরুল দিন, যারা রক্ত দিয়ে পদ্মা মেঘনা যমুনার পানি লাল করেছে, সেই তিতুমির সূর্য সেন। এবং মডার্ন পলিটিক্সে আইসা দেখা গেল আমাদের সেই নেতারা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, নেতাজি সুভাষ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে বাঙালি জাতিসত্তাকে আস্তে আস্তে এর মধ্যে একটা ভুল হয়েছে 47 সনে বাঙালি জাতিসত্তাকে দুই ভাগ করে বাঙালি জাতিসত্তা ধ্বংস করার সাংঘাতিক বড় বাজে পদক্ষেপ নিয়েছিল গান্ধী এবং জিন্নাহ। কারণ তারা মনে করছিল বাঙালিরা যদি এক থাকে, বাংলা যদি এক থাকে, কলিকাতা যদি এক থাকে, তাইলে এরা শাসন করব ভারতবর্ষ। বহু চক্রান্ত করে বাংলাকে ভাগ করছে, বাংলা ভাষাকে ভাগ করছে, বাংলা সংস্কৃতিকে ভাগ করছে। 40 কোটি মানুষ আমরা বাঙালি জাতি, সারা পৃথিবীতে আমাদের অবস্থান হলো 4 নম্বরে, সেই 5 নম্বরে। সেই বাঙালি জাতি আমরা যুদ্ধ করছি, যুদ্ধ করে করে রক্ত ঢালছি ব্রিটিশ আমলে। আমাদের মায়েরা বোনেরা নীল সাহেবদের অত্যাচারে কেঁদে কেঁদে ছড়া বলেছে, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশ। সেই ক্ষুদিরামের মতো 17 বছরের শিশুরা একবার বিদায় দে মা ঘুরে আসি বলে ফাঁসির মঞ্চে গেছে। সেই চট্টগ্রামের একজন স্কুল মাস্টার সূর্য সেনের মতো লোকেরা পাহাড়ে গিয়ে যুদ্ধ করছে। সুভাষের মতো একজন ব্যক্তি দেশ থেকে দেশান্তরিয়া বিশ্বকে কাঁপায়া দিয়া। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি খুবই দারুণ করে আসলে বলছেন, কথাগুলো অনেকক্ষণ ধরে শোনার মতো। আপনার যে উপস্থাপন, এই ইতিহাসটা আবার এক একজন এক এক রকম ভাবে উপস্থাপন করে, এবং সবচেয়ে মানে যেটি বলার মতো বিষয় সেটা হচ্ছে যে এই ইতিহাসে সে 47 থেকে 2025 সাল পর্যন্ত যদি কোনো ভুল করে থাকেন, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, তার জন্য জামায়াত ইসলামের আমির নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সবার কাছে। সেটিকে কি মানে সেই ক্ষমাটাকে আপনারা আমলে নিচ্ছেন কিনা? আমি একটা কথা বলি, পৃথিবীতে কোন রাজনৈতিক দল যদি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, ফজরের নামাজ পড়া থেকে মিথ্যা কথা বলা শুরু করে, আর রাত্রে ঘুমানোর পর্যন্ত যে মিথ্যা কথা, যে দল মিথ্যুক, আমি মিথ্যাবাদী যে দলটা বলবো, সেই দলটার নাম হলো জামাত ইসলাম। একদম তাদের নেতা মওদুদী থেকে ধরিয়া 1941 সালে যখন তাদের প্রতিষ্ঠা হয়েছিল, যার বয়স এখন, যে দলের বয়স এখন 75 বছর, এরা মিথ্যাবাদী। এরা পাকিস্তান সমর্থন করে নাই, বাংলাদেশ সমর্থন করে নাই, আবার যখন ইতিহাস কইব আমরাই সমর্থন করছি। মৃত্যু এবং একটা জেনারেশন, 2টা 3টা জেনারেশনকে এরা ধ্বংস করে দিচ্ছে মিথ্যা কথা বলে বলে। ওই পবিত্র ধর্মের নামে তাদেরকে স্বপ্ন দেখায় দেখায় শেষ করে দিচ্ছে বাংলাদেশটাকে। আমি এদের কথা, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, 2টা চ্যালেঞ্জ করছি আমি জামাতের আমিরকে, বড় কথা বললেন না, আমার সাথে বসেন, আমি আপনার চেয়ে 10 বছরের বড়। আমি যখন এমসি কলেজে বক্তৃতা করতাম, ওই সিলেটে উসমানী মেডিকেল কলেজে যখন আমার কর্মীরা আমি বিপি বানাইতে যাইতাম, তখন ওরা পিছনে পিছনে দৌড়াইতো ওদের বিপি। আমি যাকে চাইছি সে হয়েছে মেডিকেল কলেজে উসমানী কলেজের বিপি, আমি যাকে চাইছি সিলেটে সে হইছে মদন মোহন কলেজের বিপি। অনেক আগের কথা, এখন তো আসলে অনেক কিছু পরিবর্তন, এখন তরুণ নেতৃত্ব। আমি চ্যালেঞ্জ করছি যে বসেন, বসে না। আবার বলছি ইলেকশন করতে চান আপনি সিলেটে ইলেকশন, আমি তাদের অন্যদের কথা বলবো না। সিলেটে প্রথম ইলেকশন করছে সদরে, ভোট পাইছে 17,000 1991 সন। 1996 সনে ভোট করছে, ভোট পাইছে 18,000। 2001 সনে ভোট করছে দাঁড়িপাল্লা লইয়া, ভোট পাইছে তার এলাকাতে কোলাউড়াতে 11,000। 17 আর 18 কত হইল? 35 আর 11 46,000 ভোট। আমিও ফেল করছি, কিন্তু আমি হলেই 1 লাখ ভোট পাইছি একবারে। উনি 3বার ইলেকশন করে আমার ভোটের অর্ধেক ভোট তো হয়েছে না। আমার কথাটা খুব বোঝায়, ও তো মানে বড় কথা বলা ভালো না তো। আমি বলছি দাঁড়ান, কোন সিটে দাঁড়াবেন? যদি আমার দল আমাকে নমিনেশন দেয়, আপনারা যে বড় কার বিরুদ্ধে দাঁড়াইতে বলেন? জি, এটি আপনার বিশ্লেষণ। এই দেশের মানুষ, একটা কথা আপনাকে বলি, কোনদিন যদি জানে আল বদর রাজাকার আল শামসের বংশধর, তাদেরকে ভোট দিবেন। কিছু মানুষ ভোট দিতে পারে, এই দেশের মেজরিটি মানুষ মানে স্বাধীনতা বিরোধীকে ভোট দিবেন। আমি চ্যালেঞ্জ করলাম, 2-1টা মানুষ ফাঁকে ফাঁকে ফাঁস করে আইসা পরে, সেটা ভিন্ন কথা। তাও বিএনপির মতো রাজনৈতিক দলের সহায়তা নিয়ে, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সহায়তা। স্পষ্ট আপনার বিশ্লেষণ, আপনার বক্তব্য স্পষ্ট। একটু আসি যে আপনি বলছেন আপনি 36 বছর রাজনীতি করেছেন, আওয়ামী লীগের মনোনয়নে ছিলেন, আপনি এমপি হয়েছেন, কিন্তু মানে এটার কারণে মানে অনেকেই ভাবে আপনি এখনো আওয়ামী লীগেরই প্রতিনিধিত্ব করছেন, বিএনপিতে এসে আপনি আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা নিয়ে অনেক প্রচারণা আছে, আপনি নিজেও সেটি শুনেছেন নিশ্চয়ই। আপনি এই বিষয়ে আপনার কি বক্তব্য? এটা যদি করতাম আমার দল তো আমাকে নমিনেশন দিত না। আপনি বুঝেন, আমার দলের নেতৃত্ব বুঝে না যে আমি আওয়ামী লীগের না, আমি মুক্তিযুদ্ধের পারপাস সার্ভ করতেছি।
এবং এটা আমি সাফ করে যাবই। এতে আমি এমপি হই না হই, জীবন থাকুক বা না থাকুক, আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না। মুক্তিযুদ্ধ এই জাতির, হাজার বছরের বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের নাম হলো মুক্তিযুদ্ধ। আমি সেই মুক্তিযুদ্ধ ছাড়বো না। আমি যুদ্ধে গেছি, পাশের ছেলেটা লাফ মেরে গুলি খায় পড়ে গেছে, আমাকে বলে গেছে মারে দেখো, সেই মা পাগল হয়ে মারা গেছে, আমি তাকে ভুলে যাব? সেই মুক্তিযুদ্ধকে ভুলে যাব? আমার এলাকা হলো হাওর অঞ্চল। হাওর অঞ্চলে একটা ছেলে হচ্ছে বীরুত্তম জগৎজ্যোতি দাস, ওই আজমেরিগঞ্জের জলসুকা নামক একটা জায়গাতে যুদ্ধ হয়েছিল পাক বাহিনীর দ্বারা। যখন তারা ঘেরাও হয়ে গেছে, তখন সে তার সমস্ত, সে ছিল কমান্ডার, 50-1 বলতো তোরা যা, আমি কাভারিং ফায়ার দিয়ে আটকায় রাখি পাকিস্তানি বাহিনীকে, তোরা পাইছে যা, আমার মৃত্যু হবে। শেষ গুলিটি পর্যন্ত করার পরে সে পাক বাহিনীর গুলিতে, হানাদার বাহিনীর গুলিতে আজমেরিগঞ্জে মারা গেল। তার লাশটা বট গাছে টাঙ্গায় লইল, পয়চা পয়চা পড়ছে। আমি সেই জগৎজ্যোতি দাসের মুক্তিযুদ্ধকে ভুলে যাব? আমি মহাপাপী হব না? আমি ওই যে 7 লক্ষ মানুষ মরছে, শুধু শরণার্থী ক্যাম্পে 7 লক্ষ মানুষ মরছে, শিশু নারী, আমি সব ভুলে যাব? আমার সব ভুলে দিতে হবে? কেন ভুলে যাবো আমি? আমার মুক্তিযুদ্ধের চেয়ে যদি উন্নত কেউ দেখাইতে পারে তাকে, তাহলে আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে চিন্তা করব। এখন পর্যন্ত বাঙালি জাতি বনে মুক্তিযুদ্ধের মতো ইতিহাসের গৌরব আর কোনোদিন আসবে না। অ্যাডভোকেট ফজলুর রহমান, অনেক ধন্যবাদ। কিন্তু এই যে ধরেন মাদারীপুর 1 আসনে একটি প্রার্থিতা বাতিল হয়েছে, একজনের, মাদারীপুর 1 আসনের কামাল জামান মোল্লারের প্রার্থিতা স্থগিত হয়েছে, এবং দেখা যাচ্ছে তিনি তার বক্তব্যে জয় বাংলা বলে ফেলেছেন স্লোগান, এবং এটিও একটা আলোচনা এসেছে যে তিনি আসলে জয় বাংলার পারপাস সার্ভ করছেন, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তার মানে এই অবস্থা হলো। এবং কেন যে প্রার্থিতা বাতিল হয়েছে এটি কোনো স্পষ্ট ব্যাখ্যা আসলে দলের পক্ষ থেকে আসে নাই। এই যে জয় বাংলা স্লোগান দিয়ে একটা বিপাকে পড়া, আপনি দীর্ঘদিন 36 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, বা মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান দিয়ে আপনারা, মুক্তিযুদ্ধের সময় ছিল জয় বাংলা স্লোগান মুখে মুখে, এখন কখনো মুখ ফসকে বেরিয়ে গেলে এরকম কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে কি মনে করেন? বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, আমি যদি বলি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15-16 বছর, যখন ফারুক খানের মুখ থেকে, আমি এই নামটাই বললাম, কর্নেল ফারুক খানের মুখ থেকে আমি যখন জয় বাংলা স্লোগান শুনছি, যে ফারুক খান ক্যাপ্টেন থাকাকালীন সময় 71-এ পাকিস্তানের পক্ষে যুদ্ধ করছে আর্মি হইয়া, আমি চ্যালেঞ্জ করলাম, এটা চ্যালেঞ্জ। তাহলে ফারুক খান জয় বাংলা স্লোগান দিয়ে তো জয় বাংলা স্লোগানটাকে অপবিত্র করে ফেলছে। সালমান রহমানরা স্লোগান দিছে, ব্যাংক লুটেরারা যারা 36,000 কোটি টাকা লুট করছে, এসালমরা জয় বাংলা স্লোগান দিছে, কত রাজাকারের ছেলেরা জয় বাংলা স্লোগান দিছে। এটা তো আওয়ামী লীগের একটা মানুষ মনে করে জয় বাংলা স্লোগানটা মানে লুটপাটের একটা, ওই মানুষকে গুম করার জন্য স্লোগানটা দেওয়া হয়েছে। এইটার ব্যাপারে মানুষের একটা অ্যালার্জি কাজ করে। আমি খুব ক্লিয়ারলি বললাম, জয় বাংলা স্লোগানটা এক সময় ছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ স্লোগান। 71-এ মুক্তিযোদ্ধা গুলি খায় মারা গেছে, জয় বাংলা কয়ে মারা গেছে, এটা যেমন সত্য, এই স্লোগানটাকে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করছে। দেখা যাক কখন গিয়ে আবার এই স্লোগানটা মানুষ দেয়, সেটার জন্য আরো অনেক অপেক্ষা। এই কথাও বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা, যেটি নিয়ে আপনি আসলে গর্ববোধ করে এতক্ষণ একটা খুব আবেগী কথা বলেন, আপনি সবসময় বলেন, আমরা খুব মানে মুগ্ধ হয়েই শুনি সেই কথাগুলো, কিন্তু সেই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেটিকেও আওয়ামী লীগ এভাবে নষ্ট করেছে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা যাবতীয় অপকর্ম আপনি যেগুলো বলছিলেন যে সেগুলো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেই তারা। হ্যাঁ, মুক্তিযুদ্ধটা তো এখন আমি তাহলে কি আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে বর্জন করবেন? না, আমার কথাটা বুঝেন, আমি স্লোগানটা যেটা আর মুক্তিযুদ্ধ যেটা, দুইটা কিন্তু এক জিনিস না। স্লোগান হলো মুক্তিযুদ্ধের একটা পার্ট, যে স্লোগানটা সামনে আসছে। আর মুক্তিযুদ্ধের কথাটা যেটা যখন বলা হলো যে এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় না 71-এ, আপনি যার সাথে কথা বলতেছেন এই হতভাগা মানুষটা মৃত্যুর ঝুঁকি নিয়ে বলছে, এই আলবদর রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে। মুক্তিযুদ্ধকে বাঁচায় না রাখলে বাংলাদেশ থাকবে না। কারণ মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। এটা পাকিস্তানের একটা অংশ ছিল। তাহলে যারা মুক্তিযুদ্ধ মানে না, তারা পূর্ব পাকিস্তানে যাবে। পূর্ব পাকিস্তান তো নাই, তাহলে পাকিস্তানে যাবে লাহোরে। যারা ডাকসুতে পাস করলে লাহোরে মিষ্টি খায়, এরা ওখানে যাবে। তো আমি বলতেছি মুক্তিযুদ্ধটা একটা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, একটা দুইটা স্লোগান না। এই ব্যাপারে মানুষের সেন্টিমেন্ট আছে, এই ব্যাপারে মানুষের সেন্টিমেন্ট আছে। এমনকি আমি আপনাকে বলি,
আমি যখন 1999 সনে প্রথম দল করলাম এককভাবে, কাদের সিদ্দিকী প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি, কৃষক শ্রমিক জনতা লীগ। কাদের সিদ্দিকীর মতো মানুষ, ফজলুর রহমানের মানুষ 99 সন থেকেই জয় বাংলা স্লোগান ছাড়ে দিছে। তখন আওয়ামী লীগ ক্ষমতায়। কেন ছাড়ছে? আমরা দেখছি যাদের মুখে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় স্লোগানটা, এরা হলো স্বাধীনতা বিরোধী। যা হোক, সেই প্রশ্নটা আপনি যদি আমাদের, আমি খুব বিব্রত হব, আপনিও বিব্রত হবেন, কিন্তু মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, এবং মুক্তিযুদ্ধের রক্তের আকরে লেখা 72-এর সংবিধান থাকবে। আমি কিন্তু বলছি আলিরিয়া, মুক্তিযুদ্ধটাকে 72-এর সঙ্গে ঢিল মেরে ফেলাই দিবা, বাপের বেটা জব্বর আলী থাকিস বাংলাদেশ। আমি কইছি, এই পরশুদিন কইছি, কালের কয় বাংলাদেশে থাকি, পালাইস না কিন্তু। আলিরিয়াস কোথায়? এই যে বাংলাদেশের সংবিধান ফেলাই দিব, কোথায় আলিরিয়াস? কাজে আজকেরটাই সব শেষ না। আজকেরটা শেষ হইলে কারবালার ইতিহাস হইতো না, বিষাদ সিন্ধু লেখা হইতো না, ইয়াজিদ হুসেন হইতো না। আজকের জিনিসটা শেষ হইলে 1757 সনের 23শে জুনের মির্জাফর আর সিরাজের ইতিহাস হইতো না। কাজে আজকেরটা শেষ না। আজকেরটা শেষ হইলে পরে 71 সনে মুক্তিযোদ্ধার আলবদর রাজাকারের ইতিহাস হইতো না। আজকে যারা যা করতেছে, এটা কিন্তু 50 বছর পরে গিয়ে হবে। তোরা যে করছিলে 72-এর সঙ্গে ঢিল মেরে ফেলাই, তোরা দেখতেছি না? তোরা দেখতেছি না? 10 টাকা আসিল না, ভাত খাইতে পারতে না সূর্য সেন হলে 5ই আগস্ট করে 10,000 কোটি টাকার মালিক হয়েছিল, তোদেরকে দেখতেছি না? রিক্সা দিয়া 20 টাকা ভাড়া দিয়ে যাইতে পারতে না, 4 কোটি টাকা গাড়ি ছেড়ে বাড়িতে যাস, তোদেরকে দেখতেছি না? তোরা কত দেশপ্রেমিক। এগুলা কিন্তু আসবে, আসবে না কেন? জি, আসবে বলেই হয়তো ওই সেফ এক্সিটের কথাটাও আলোচনায় আসছে, যে সেফ এক্সিট কেউ পাবে আর কে পাবে না। যাই হোক, সেই প্রসঙ্গ থেকে না এসে আমি এই প্রসঙ্গ একটু বদলাই। তবে এই জন্যই প্রশ্নটা করছিলাম যে জয় বাংলা স্লোগান যাদের মুখে এসেছে, সেখান থেকে একটা অ্যালার্জি তৈরি হয়েছে, তাদের মুখেই ঠিক মুক্তিযুদ্ধের চেতনার কথা এসেছে। এই জন্যই বলছিলাম যে সেই চেতনাতেও একটা অ্যালার্জি তৈরি হয়ে গেল কিনা। যাই হোক, আপনি মোটামুটি স্পষ্ট করছিলেন আপনার অবস্থানটা। আমি একটু এটি আসতে চাই, কিশোরগঞ্জ থেকে যেহেতু আপনি নির্বাচন করবেন, এর আগেও আপনি কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছেন, তখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেই আসন থেকে নির্বাচন করেছেন। ওনার সঙ্গে আমার 3 বার ইলেকশন হয়েছে, আমি 2 বার পাস করছি, আবার ভোটটা একবার উনি পাস করছে। আচ্ছা, আমি 2 বার পাস করছি। একবার পাস করছি গামছা মার্কা নিয়ে। আরে সারা বাংলাদেশে নির্বাচনে 1996 সনের ভোটটা গণায়া, হামিদ সাহেব যদি আমার চেয়ে 5,000 ভোট কম না থাকে, জীবনে কোনোদিন পলিটিক্স করবো না। আমার ভোটটা অষ্টগ্রামের হাওরে পানির মাঝে ফালায় দিয়া উনি 23 ঘন্টা পরে ইলেকশনে এসে আমাকে আগে ঘোষণা করছে টেলিভিশনে যে আমি 5,200 ভোট বেশি পাইয়া পাস করছে। এগুলা কয়ে লাভ নেই, এগুলা বহুত আগের কথা। এবং 2008 সনে যখন ইলেকশন হয়, 2008 সনে যখন ইলেকশন হয়, সন্ধ্যা পর্যন্ত আমি আগায় ছিলাম। এবং ঢাকা ডিভিশনে যে ইলেকশনটা হয়েছে 2008 সনে, ঢাকা ডিভিশনে আমার আর হামিদ সাহেবের ভোটটা এইরকম কাছাকাছি হয়েছে, কিন্তু সন্ধ্যার পরে দেখা গেল আমি সামান্য ভোটে ফেল করে গেছে। এইটাও সবাই জানে, ওটাতে আমি পাস করছিলাম। কাজে এটা কথা না, আমি ইলেকশন করছি, আমার রিজাল্ট গুলা দেখেন। আমার কপাল ভালো না, একবার করছি স্বতন্ত্র, একবার করছি গামছা লইয়া, একবার করছি ধানের শীষ লিয়া। যখন ধানের শীষে কেউ ভোট দেয় না, ধানের শীষের ভোট 29 এসে দাঁড়াইছে, সেই সময় আমি ধানের শীষ লিয়ে ভোট করছি। জি জি, আপনি নির্বাচনে ভোটের ইতিহাসের কথা বলছিলেন, কিন্তু আমি একটু এটাও জানতে চাই যে তিনি এখন কেমন আছেন, মানে তার অবস্থা। আমি আব্দুল হামিদের কথা জিজ্ঞেস, আপনার আসনের একজন ব্যক্তি, সাবেক এমপি, আপনার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রপতি, হ্যাঁ সাবেক রাষ্ট্রপতি, হ্যাঁ, তিনি এখন কেমন আছেন? তাকে নিয়ে মাঝখানে খুব অবস্থা তৈরি হলো, মানে তাকে ঘিরেই আসলে তার অবস্থান। তিনি দেশের বাইরে চলে গেলেন, পালিয়ে গেলেন বলে বলা হলো, এবং তারপরে ফিরে আসলেন। কিন্তু তিনি যাওয়ার পরে সেটিকে নিয়ে আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা তখন খুব বড় গলায় বলেছিলেন যারা তাকে বিদেশে যেতে সাহায্য করে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তিনিই নাকি পদত্যাগ করবেন। 3 জন উপদেষ্টা মিলে একটা তদন্ত কমিটি গঠন করলো, সব কিছু আসলে চলে গেল কোথায় যেন, আর এগুলো কেউ উচ্চারণ করলো না পরে। তাকে মানে আওয়ামী লীগের বড় বড় হেভিওয়েট যারা আছেন সবাই কম বেশি জেলে আছেন, বা একটা মানে তাদের কারোর অবস্থায় ভালো না। আব্দুল হামিদকে প্রোটোকল আসলে কে দিচ্ছেন জানেন? যে স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলা বলে, এগুলা ফজলুর রহমানের মতো হতবাগারে যুদ্ধ করছিল বলে বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। তাহলে বাঙালির ছেলে তো লেফটেন্যান্ট কর্নেলের উপরে কেউ উঠে নাই, একমাত্র উসমানী উঠছিল কর্নেল পর্যন্ত।
বাঙালির ছেলে যখন গন্ডায় গন্ডায় জেনারেল, শয়ে শয়ে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তো আমরা যুদ্ধ করছিলাম, বাংলাদেশ হয়েছিল, এইগুলো কি বলেন যারা পদত্যাগ করবো, এই করবো, এই করবো, এরা কি জেনারেল? আমি আপনাকে বলি, ওরা জানেই না। আমি কিন্তু বলি নাই কথাটা, আমি বলছি হামিদ সাহেব বিদেশে গেছে এবং উনি আসবে। কেন? কারণ উনার মস্ত বড় সাপোর্ট আছে জামাতের মধ্যে। জামাত উনাকে শেল্টার দিচ্ছে, কারণ উনার শ্বশুর বাড়ির শাশুড়িরা থেকে দরিয়া তার শালারা সব জামাত করে, এবং তার আপন শালা যে মেজর কর্নেল জেহাদ খান, সে এবার করিমগঞ্জ তারাইলের ক্যান্ডিডেট, তার আপন শালা। কিন্তু আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? তার যে শাশুড়ির আপন ছোট বোন জামাতের এমপি ছিল এবং জামাতের মহিলা নেত্রী ছিলেন, তার আপন খালা শাশুড়ি, মানে তার শাশুড়ির বোন গোলাম আজমের বিয়াই, নিজামের বিয়াই। কাজী গোলাম আজমের ছেলে হামিদ সাহেবকে বিদেশে পাঠানোর জন্য তদবির করছে, আর গোলাম আজমের ছেলে যেখানে তদবির করে, জামাত যেখানে তো শেল্টার দেয়, সেইখানে আর কারো কিছু করার থাকে না। ইউনূস সাহেব আছে সুপার স্ট্রাকচারে, ইউনূস সাহেবকে টিকায় রাখছে এখন পর্যন্ত জামাত। কাজী জামাতের পক্ষপুটে বা জামাতের অনুগ্রহে উনি বেঁচে আছেন, উনি আছেন, উনি ধরাও পড়তেছেন না কিছু না, অনুগ্রহে বেঁচে আছেন এবং উনি থাকবেন। আমি চাই না গোলাম আজমের ছেলে নিজে বলছে যে হামিদ সাহেবের শালা আমার কাছে আসলো জেহাদ, আয়সা আমাকে বললো যে আমাদের দুলাভাই তো মারা যাবে, আমি দল হিসাবে তো তাকে সমর্থন করি না, কিন্তু মানবতা হিসাবে, আত্মীয় হিসাবে তারা তো আমার আত্মীয় লাগে। আপনি ওর গোলাম আজম সাহেবের ছেলের সাক্ষাৎকারটা পড়েন না। গোলাম আজম সাহেবের ছেলে যাকে যা চায় বাংলাদেশে তাই হবে, কারণ জামাত যা চায়, এটা হলো জামাত এখন বকলমে দেশে ক্ষমতায় আছে, এগুলা কইলে নিজের উপরে থুতু দিতে ইচ্ছা করে। আচ্ছা, তার মানে তারা বুঝছেন? আমার সব সময়, আমি রাত্রে ঘুমাইবার সময় মনে করি কি করলাম ভাই, গাজীর গীত গায়া 5 কামাই করলাম 1.5 টাকা খায়া। আমি সব সময় নিজের মনে মনে বলি, আমি যদি একটা খালি বিরোধিতা করতাম, এটা বড় কথা হয়ে যায়, আল্লাহ আল্লাহ হবে। একদিন খালি বিরোধিতা করতাম, তারপরের দিন 10,000 মানুষ বিরোধিতা করতো যে জামাত যে আন্দোলনের পিছনে আছে ভ্যানগার্ড বলে। আমি তো জানতামই না যে জামাত এই আন্দোলনের পিছনে আছে, এই ধরনের চক্রান্ত করবে এটা জানলে যাইতাম নাকি? এটাতে যাইতাম না। তো বিএনপি তো আন্দোলন করছে গণতন্ত্রের জন্য, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে? শেখ হাসিনা 14 সনে ইলেকশনে বিএনপি কে দেয়নি, 18 সনে দিনের ভোট ট্রাইতে করে ফেলছে, 24 সনে আমির ভোট করছে। তো আমরা কি বসে থাকবো? আমরা চাইছি শেখ হাসিনা যাক, একটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে মেজরিটি পার্টির কাছে ক্ষমতা আসুক। আমরা তো করছি এই আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে। এইটার পিছনে যে জামাত এবং ওই ছেলে পেলেরা যে বলবে যে 47 আর 24 হলো মুক্তিযুদ্ধ আর 71 হইল গন্ডগোল, এটা তো বুঝতাম না। আমি তো নিজের জীবনে এত বড় অবুঝ না, কিন্তু আমি বুঝতে পারি না। যদি বুঝতেন, বুঝলে যদি না যাইতেন আপনারা, তাহলে কি এই গণঅভ্যুত্থানটা এভাবে হতো? মানে এই প্রশ্নই আসে না। বিএনপি না গেলে ওই যে 136 জন লোক একদিনে মারা গেছে যাত্রাবাড়িতে, এর মধ্যে মিনিমাম 130 জন লোক হইলো বিএনপি। তাহলে কি শেখ হাসিনার পতন হতো? না, হইতো না। বিএনপি না গেলে কি করে পতন হইতো? মানুষ কোত্থেকে আসতো? জি, তাহলে কি সেই কনসিকুয়েন্সটাও আপনাদের জন্য ভালো ছিল? মানে আপনি বলছেন যে আপনি যদি জানতেন যেতেন না, মানে শেখ হাসিনা থাকলেও আপনি আসলে মানে জামাত আন্দোলনে গেছে বলে? না, আমি শেখ হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করতাম সেইভাবে। আমি মানুষকে বলে দিতাম যারা বাংলাদেশ মানবে না বা মানতে চায় না তাদের সাথে নাই, আমরা গণতান্ত্রিক আন্দোলন করতেছি হাসিনাকে সরাইবে, এবং তাকে সরাইতাম। আজ না পারি কাল, কাল না পারি পরশু। হাসিনার তো সবকিছু হয়ে গেছিল, আপলোডেড হয়ে গেছিল, সব উপরায় ফেলছিল তো মানুষ, তার নিচে কিছু ছিল না। তো ছাত্রলীগ দখল করে ফেলছিল, এটা ছিল ছাত্র শিবির, ছিল শিবির লীগ হয়ে গেছিল, ছাত্রলীগটা হয়ে গেছিল শিবির লীগ, যেটা মূল শক্তি। কি ছিল শেখ হাসিনা? তার দলের বেশিরভাগ লোকজন ছিল হাইব্রিড, যারা জীবনে কোনো আওয়ামী লীগের আ বলে নাই, জয় বাংলার জ বলে নাই, শেখ মুজিবের ম বলে নাই, তারা হয়ে গেছিল সেই পার্টির মালিক। শুধু উপরে ছিল সুপার স্ট্রাকচারে শেখ হাসিনা সহ তার পরিবার, আর উবাদুর যে কালি মাকা লোকজন, কয়েকজন মন্ত্রী, 50 জন মন্ত্রী ছিল। আমি বলছিলাম 3.5 জন মুক্তিযোদ্ধা আছে এই মন্ত্রিসভায়, 3.5 জন ছিল মুক্তিযোদ্ধা। আমি বলছিলাম, আমার কথাটা কেউ নড়াইতে পারে নাই। বলছে ফজলুর রহমানের কথাটা নড়াইলে বিপদ আছে, তাইলে এটা 3 জনে আইসা পড়।
তাহলে তাহলে সেখানে জামাত ছিল, এমন একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে আপনারা ছিলেন, এই জন্য আপনারা অনুতপ্ত। জামাত ছিল এইভাবে, এটা আমাদের মাথায়, অন্তত আমার মাথায় ছিল না জি যে এই দেশে জামাত সবকিছু দখল করে ফেলবে, অর্থনীতি, রাজনীতি, সংগঠন, সমাজ, স্বাস্থ্য, ইউনিভার্সিটি, এইটা কল্পনাও করি নাই। জি এখন এই যে আপনি যেটি বলছিলেন, যেই অবস্থা, বর্তমান অবস্থা যেভাবে বিশ্লেষণ করছিলেন, জামাতই এখন আসলে ক্ষমতায় আছে বলে আপনার আমি মনে করি জামাত চায় না বলে ইলেকশন হয় না। জি, জামাত চায় না বলে ইলেকশন হয় না। এখন আমরা দেখলাম আপনাদের হাইকমান্ড একদম সর্বোচ্চ মহল তারেক রহমান, তিনি বলছেন যে জনমনের প্রশ্ন, মানে তিনিও এই প্রশ্নটার কথা বলছেন যে নির্বাচন হবে তো, মানে এই প্রশ্নটার কথা, এমন তো হবার কথা ছিল না, তিনি বলছেন। আসলে জামাত যখন ক্ষমতায়, আপনার যখন এই বিশ্লেষণ, নির্বাচন আসলে হবে আপনার মনে হয়? আপনারা তো মনোনয়ন পেয়েছেন, কাজ করছেন, কিন্তু নির্বাচন হবে? আমি আপনাকে একটা কথা বলি, আপনার তারেক রহমান সাহেব আছে ৭,০০০ মাইল দূরে, ৭,০০০ কিলোমিটার দূরে, ১৭ বছর দেশে নাই। গেছিলেন ওনার, তার বয়স ছিল ৪০, এখন তার বয়স ৬০, ৫২, ৬০। আমার কথাটা বুঝেন, একটা লোকরে বারবার আপনার অত দূর থেকে একটা মানুষ সবকিছু দেখবে, তাও তো দলটা সে এই ৭,০০০ কিলোমিটার দূর থেকে চালাইতেছে, যখন নেত্রী জেলে ছিল এবং এখন অসুস্থ আছে। এই এই সাবাসীটা তো আপনি তাকে দিবেন যে একটা লোক ৭,০০০ কিলোমিটার দূর থেকে, দলটা ঐক্যবদ্ধ আছে, হাসিনা একটা দলের একটা লোককে বাগায় নিতে পারে না। এক, ২ নম্বর হইল, কিছু কিছু লোক নিয়েছেন, শাহজাহান ওমরের মতো আমার কথাটা শুনে চলে গেছেন। জি, শাহজাহান ওমর এটা তো পরে নিল, ইলেকশনের সময়, ২৪-এর ইলেকশনে নিল, আমির ইলেকশনে। ঠিক আছে, আমি বলছি এর আগের কথাটা। আমি আরেকটা কথা বলি আপনাকে, কথাটা বিএনপি যখন চিন্তা করতেছে আমি রাষ্ট্র ক্ষমতায় যাব, বাংলাদেশের মতো একটা সোসাইটিতে, এটা তো আফগানিস্তান না, লেবানন না, এটা লিবিয়া না, বাংলাদেশের যে সোসাইটি, বাঙালি জাতিসত্তার যে সোসাইটি, এটার যে সংস্কৃতি, এটার যে ইতিহাস, এটার যে ঐতিহ্য, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ। সবাই মিলেমিশে থাকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, এটা সবার দেশ। আমার কাজে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ তারেক রহমান সাহেব করে দেখতেছে দেশটাকে একটা উত্তরণের পথে নেওয়া যায় কিনা ইলেকশনের মাধ্যমে। আপনারা এই জিনিসটা লক্ষ্য করে, এটা তারেক রহমান সাহেব দেখতেছে যে এই দেশটাকে একটা ভোট হইলে পরে যেটা হইতে পারে, এইসব অনির্বাচিত লোকজন, এইসব আলী রিয়াজ মার্কা আমেরিকার লোকজন, বিদেশি লোকজনকে বাদ দিয়া দেশের অন্তত মানুষের কাছে, রাজনীতিবিদদের হাতে রাষ্ট্র ক্ষমতাটা আসবে। তখন আপনি বিপদে পড়লে ওই লোকটাকে গিয়ে বলতে পারেন, ভাই আপনি তো আমাদের এমপি সাহেব, আপনি দেশে তো এত খারাপ কাজ হইতো, এখন তো কাউকে আপনি বলতে পারেন না। রাজনীতিবিদরা দেশ যত খারাপ চালাক, অরাজনীতিবিদদের চেয়ে, অনির্বাচিত লোকদের চেয়ে অনেক ভালো চলবে। এই চেষ্টাটা তারেক রহমান সাহেব করতেছে, এবং চেষ্টা করে ফেইলও করতে পারে। কারণ যেখানে সমস্ত চক্রান্ত, সর্বঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা, হঠাৎ করে শোনা যায় সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে গেছে গা, হঠাৎ করে শোনা যায় করিডোর দিয়ে দিছে, হঠাৎ করে শোনা যায় চট্টগ্রাম বন্দর নাই, হঠাৎ করে শোনা যায় আরে বাবা রে রংপুর ডিভিশন লয়ে গেছে গা ইন্ডিয়া। আমার কথা, তারেক রহমানের চেষ্টাটার আপনি প্রশংসা করছেন, বলছেন ফেইলও করতে পারে। ফেল করলে আপনারা কি করবেন? অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করার একটা চেষ্টা করে সবাইকে নিয়ে, সবাই মানে নট আওয়ামী লীগ, সবাইকে নিয়ে একটা চলা যায় কিনা, এটা একটা প্রসেস অফ ইলেকশন। ওই কারণে কিছু কম্প্রোমাইজ উনি করতেছে না তা না, অ্যাডজাস্টমেন্ট করতেছে না, করবার চেষ্টা করতে। কারণ বিএনপি একটা বড় দল, ধীরে চলে। জি জি, একটু জিজ্ঞাসা করি, আপনার কি মনে হয়, এক লাইনে জানতে চাই, নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে? ফেব্রুয়ারিতে আমি না করবো কেন, যেহেতু নির্বাচনের নমিনেশন বিএনপি দিছে, আমরা ইলেকশনের জন্য আমরা রেডি। আমি নির্বাচন হবে কি হবে না এইটা বলবো না, তবে আমি বলবো নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়া উচিত। আমি বলবো এইটা হওয়া উচিত, নাহলে দেশ বাঁচবে না। আমি আপনাকে বলে দিলাম, দেশ বাঁচবে না ফেব্রুয়ারিতে ইলেকশন না হলে। যদি আবার ষড়যন্ত্র হয়, তাহলে ওই আবার কইতে হবে ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। কথাটা বলে দিলাম, কিন্তু মনে রাখেন। আজকে সারাদিন খালি ইউটিউবে খবর দেখতেছি, আর একটা দেশ আমার দেশের একটা ডিভিশন লয়ে গেছে, ইউটিউবে খবর দেখি। আমি এটা সত্য বলে মনে করি না, এটা সত্য হওয়া উচিত না। সত্য হলে আত্মহত্যা করতে হবে অথবা প্রতিরোধ করতে হবে।
ছেলে ঘুমালো পাড়া জোড়ালো কথাটা বর্গি এলো দেশে, আমি নির্বাচন না হলে পরিস্থিতি এমন হবে। খুবই একটা তাৎপর্যপূর্ণ এমন কথা জায়গাতে যাবে। আপনি বলেছেন। জি। একটু এই খুব ছোট্ট ছোট্ট করে, অনেক সময় কথা বলছি, একটু ছোট্ট করে জানবো যে বেগম জিয়া এবার প্রার্থী হচ্ছেন, আপনিও উল্লেখ করছেন 3টি আসনে প্রার্থী হচ্ছেন, কিন্তু তিনি আপনিও বলছেন তিনি অসুস্থ, আমরা তাকে হুইল চেয়ারের বাইরে হাঁটতে দেখে, তিনি পাবলিকলি কথাও বলেন না। এত বড় বড় ঘটনা ঘটে গেল কিন্তু তিনি পাবলিকলি কথাও বলছেন না। তিনি আসলে 3টা আসনে নির্বাচন করবার মতো, মানে নির্বাচন করা, নির্বাচিত হয়ে কাজ করা, সেই সক্ষমতা কি তার আসলে আছে? শুনেন, আপনাকে বলি খুব ক্লিয়ার, উনি যদি চেয়ারও বৈশা থাকে, ওনার ওই গুলশানের বাড়িতে খালি একটা চেয়ারে বৈশা থাকবো ওনার অফিসে, আর ইউটিউবে কয়ে দিও আমি দাঁড়াইছি। উনার ইতিহাসটা দেখেন, আগে যে 4টা বা 3টা বা 4টা ইলেকশন করে সব সময় 5টা সিটে বা 3টা সিটে উনি পাস আচ্ছা, করছে। উনি আর ইমেজের ওনার কারণে কোনো উনি জিতে গেলেন, জিতে যাবেন 3টি আসনে, কিন্তু তারপর নির্বাচিত হয়ে উনি কাজ করতে পারবেন? সুস্থ হওয়ার পথে আছে উনি, আমার মনে হয় আল্লাহ ওনাকে সুস্থ করবেন, এবং উনি সুস্থ হইলে অনেক সমস্যার দলের তারপর ভিতরে এবং প্রধানমন্ত্রী কে বাহিরে হবেন? মানে সমাধান হয়েছে। বেগম জিয়া আছেন, আবার তারেক রহমানও একটা এটা আমি বলতে পারবো না প্রধানমন্ত্রী কে হবেন, আমি বলতে পারবো না। তবে আমার ধারণা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব হবে, কারণ রাষ্ট্র চালানোর জন্য যে ধরনের শারীরিক সুস্থতা দরকার অতটা দেশ নেত্রী হবে না। জি, আপনি তাই। ওনার পরামর্শ থাকবে সব সময়, কিন্তু প্রধানমন্ত্রী আমার ধারণা তারেক রহমান সাহেব। জি, তাহলে আসলে 3টি আসলে মানে নির্বাচন করবার মাহাত্ম্য কি? কারণ যেই কারণে আসলে যে গণভোট আলোচনায় আসছে, এবং বিএনপি একটা যুক্তি দিচ্ছে যে গণভোট নির্বাচনের দিনে হোক, আগে হলে বাড়তি অনেক খরচ। তো 3টি আসনে নির্বাচন করছেন বেগম জিয়া, তিনি জিতবেন, তারপরে তো তাকে আসনগুলো ছাড়তে হবে, একটি আসনে মাত্র তিনি থাকতে পারবেন। আবার উপনির্বাচন, সে তো আরও অনেক খরচের ব্যাপার আছে সেখানে আবার। তাহলে 3টি আসনে নির্বাচন করার মাহাত্ম্য কি? আপনি তো অনেক সংস্কৃতিবান মানুষ, আপনি একটা গান সবসময় শুনছেন না, আবার যাবার সময় হলো দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খুলো দাও বিদায়। জীবনের শেষ ইলেকশনে উনি বিদায়ের বেলায় একটা ইতিহাস সাইকে যাইতেছেন, যে আমি এখানে চেয়ারে বসে থাকলে আমি 3টা ইলেকশন পাস করতে পারি। এই ইতিহাসটা উনার থেকে যাক, কারণ উনাকে বড় অত্যাচার করা হচ্ছে। ওনার মতো মানুষকে 10 বছরের জেল না, 5 বছর দিল ডিস্ট্রিক্ট জজ, আর 10 বছর দিল হাইকোর্ট, যেটা কোনোদিনই হয় না। বড় অত্যাচারের হয়েছে, হোক না, অসুবিধা কি, উনি দিয়া দিবে। উনার তো যোগ্য নাতনি আছে, আছে না একজন ব্যারিস্টার, একটা সিট দিল নাতনিরে, অসুবিধা কি হলো? জাইমা রহমানকে দিল একটা সিট। আরেকটা ছেলের বউ আছে, আমি কথাটা আপনাকে দেখাচ্ছি, অথবা উনি যাকে মনে করেন তাকে। তবে আমি মনে করি একটা সিট ওনার নাতনিকে অবশ্যই দেওয়া উচিত। আমার ধারণা এটার জন্য উনি হ্যাঁ, সেটা কি আসলে খুব 3টা সিট ফেয়ার হবে? মানে তার অর্জন নিঃসন্দেহে হচ্ছে, ইতিহাসে তিনি এটি আপনি যেভাবে বলছেন যে চেয়ারে বসেও তিনি 3টি আসনে নির্বাচনে জয়ী হন, কিন্তু তারপরে যে উপনির্বাচন, সেটি তো আসলে রাষ্ট্রের খরচে ইতিহাসে নাম লেখানো, এটি খুব যৌক্তিক কিছু হয়? হয়, হবে না কেন? প্রয়োজন হইলে কাউকে আনলে, যেমন ধরেন 70-এর নির্বাচনে, 73-এর নির্বাচনে বঙ্গবন্ধু 2টা সিটে পাশ করছে, পাশ করে একটা ছেড়ে দিছে ডক্টর কামাল হোসেনকে, তিনি পরে আইনমন্ত্রী হয়ে সংবিধান লেখছে। ইতিহাস আছে তো, কামাল হোসেনের মতো লোককে একটা সিট ছেড়ে দিছে, কারণ তার প্রয়োজন ছিল। জি, মানে ছেড়ে দিলেই তো হয় না, আবার উপনির্বাচন হয়। আপনি জানেন কিনা আমি জানি না, ঢাকাতে তখন মাত্র 2টা সিট হয়েছিল, 2টা সিটেই বঙ্গবন্ধু দাঁড়াইছিল, একটা সিটে দাঁড়াইছিল ঢাকার খাজা খয়রুদ্দিন, আর একটা সিটে দাঁড়াইছিল বঙ্গবন্ধু, নতুন ঢাকায় দাঁড়াইছিল গোলাম আজম। 2টা সিটেই অন্যদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল, কাজেই বঙ্গবন্ধু একটা সিট নতুন ঢাকার সিটটা দিয়ে দিছিল পরে কামাল হোসেন সাহেবকে। আপনি জামানত বাজেয়াপ্তর কথা বলার পরে আমার একটু মনে হলো যে আপনারাই অনেক সময় বিশ্লেষণে বলছেন এনসিপির যে নেতারা, তারা দাঁড়ালে যারা জামানত বাজেয়াপ্ত হবে তাদের, কিন্তু প্রথম আলোর খবর আজকে বলছে বিএনপির সাথে 20 আসনের সমঝোতা হচ্ছে, 3টি মন্ত্রিত্বও চায় এনসিপি। এরকম সমঝোতা কি হতে পারে? এইটার অত বড় জায়গাতে আমি না, এটা পার্টির নেতৃত্বের সিদ্ধান্ত। আমার এপ্রিহেনশনে কিছু যায় আসে না। তবে আমি যেটা বলবো, ঢাকার সিট একটা দুইটা হোক, এইটা কাউকে ছাড়া যাবে না। ঢাকার সিট ছাড়লে বড় বিপদ হবে, যদি এমন লোকজনকে ছাড়তে হয় যাদের কোনো রাজনীতির ইতিহাস নাই।
তাইলে এটা এটা ভিন্ন জিনিস হয়ে যাবে। আমি এখন আর বলবো না, তবে দল যদি আমার অনুরোধ শুনে আমি দলকে বলবো ঢাকার সিটি এমন কোন লোককে ছাড়েন না যেটা পরবর্তী সময়ে পস্তাইতে হবে, জি, ছাড়া উচিত হবে না। অ্যাডভোকেট ফজলুল তাদেরকে যদি দিতে হয়, দল যদি সিদ্ধান্ত, তাদের যার যার বাড়ি আছে, ঘর আছে, সেইখানে গিয়ে করুক না, যদি দিতে হয়। জি, ঢাকারও কয়েকটি আসন খালি আছে, বিশেষ করে ঢাকা 10 বিশেষ করে আলোচিত, কারণ আসিফ মাহমুদ সেখান থেকে নির্বাচন করবেন বলে জানা যাচ্ছে। যাই হোক, আপনি বলছিলেন আপনি আসলে সেই পর্যায়ে অবস্থান থেকে জানাতে না, পারবেন আমি না। সেই পর্যায়ে না। জি, নিশ্চয়ই আমরা এটা জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। শুভকামনা রইল আপনার জন্য। ইস, আপনার জন্য শুভকামনা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দর্শক ধন্যবাদ থ্যাংক ইউ। এতক্ষণ সাথে থাকার জন্য।